নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। তো প্রথমেই রোজগার মতো বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের অবদান আমি কোনোদিন ভুলব না। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, যদি আমার কথা শুনে আমার যে জীবনের চলার পথে যা যা ঘটেছে, যা যেসব জিনিসের সম্মুখীন হয়েছি, যা যা আমি জানতে পেরেছি প্রত্যক্ষভাবে, যেগুলো আমি দেখেওছি, সবই সত্যি কথা তোমাদের সামনে আমি তুলে ধরি। তো সেইগুলো শুনে যদি খুব তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করলে আমি খুব খুশি হব। বিশেষ করে কমেন্ট করলে আমি ভীষণ খুশি হব এবং আমি কমেন্টের উত্তর দেওয়ারও চেষ্টা করব। এবং যারা আমার পুরনো চ্যানেল, যেটি ডিলিট হয়ে গেছে, ঠিক এই নামেই ছিল, আমার পুরনো ভিউয়ার্সরা ছিল, তারা নিশ্চয়ই জানতে যে আমি তাদের কমেন্টের উত্তর দিতাম। তো তারা আবার ফিরে এসো, নতুন করে আবার সাবস্ক্রাইব করো আমাকে, কারণ ওই চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে। এই জন্য প্রত্যেক দিন তোমাদের বলি, যাতে তাদের মধ্যে কেউ হয়তো দেখছো কিন্তু হয়তো সাবস্ক্রাইব তোমাদের করা নেই, তো নতুন করে আবার সাবস্ক্রাইব করো, কারণ আগের চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে। তা আমার সে পুরনো সাবস্ক্রাইবার্সরা, পুরনো ভিউয়ার্সরা, প্লিজ ফিরে এসো, আমার একান্ত অনুরোধ। তো আজকে আমার যে গল্পটি বা যে সত্যি কাহিনীটি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক করেছি, সেটাই তোমাদের কাছে বলছি। আমার মা বাড়ির দিকে এক আত্মীয় বা এক ফ্যামিলি বলতে পারো, বাবা মা, এক মেয়ে এক ছেলে। মেয়েটা আমার থেকে মাস তিনেকের ছোট। আমরা সেম এজ, একই ইয়ারে আমাদের জন্ম। তার থেকে প্রায় 6 বছরের ছোট তার একটি ভাই এবং বাবা মা, এই নিয়ে তাদের সংসার। আমার খুবই নিকট আত্মীয়, কিন্তু আমি ঠিকভাবে স্পেসিফিকভাবে তাদের কি বলবো সম্বন্ধে বলতে পারবো না অন ক্যামেরা, বিকজ ওরা হয়তো শুনতে দেখতে পারে। তা ওই জন্য আমি আত্মীয় বলছি। মৌমিতা, মৌমিতা মেয়েটির নাম মৌমিতা, যে আমার বয়সী, আমি বললাম আমার থেকে 3 মাসের ছোট। মৌমিতা সে খুব লেখাপড়ায় ভালো। বেহালার বিবেকানন্দ স্কুল আছে না, সেখানে থেকে সে পাশ করেছে এবং পরবর্তীকালে সে ওইখানে বিবেকানন্দ কলেজেও ভর্তি হয়েছিল, কিন্তু সেটা কেন কন্টিনিউ করতে পারেনি বা কী কী ওর জীবনে ঘটেছে, সেটাই তোমাদের কাছে আজকে বলবো বলে আমি ঠিক করেছি। ছোটোবেলা থেকেই মৌমিতা খুব লেখাপড়ায় ভালো, বিশেষ করে সায়েন্স গ্রুপে, অঙ্কতে। এবার আমি তো অঙ্কে গোল্লা, অঙ্ক পারতাম না। তো ওকে দেখিয়ে দেখিয়ে যারা আমাদের ভাই বোনেদের মধ্যে বলো বা আত্মীয়দের মধ্যে বলো, তার মধ্যে ইনক্লুডেড আমিও তার মধ্যে আছি, যা অঙ্কে ভালো না, তারপরে লেখাপড়ায় আহামরি কিছু ভালো না, তাদেরকে ওকে এক্সাম্পল দেওয়া হতো, উদাহরণ দেওয়া হতো, দেখ ও কি সুন্দর পড়াশুনো করে, ও অঙ্ক ফটফট করে ফেলে। এবং আমাদের মা বাড়িতে, যেহেতু আমার দাদু প্রফেসর ছিল, আমার মা বাড়িতে বেহালাতে একটি ঘর ছিল, গ্যারেজ ঘরের ওপরে যে ঘরটা ছিল, সেই ঘরটা তে দাদুর বইপত্র ছিল এবং অন্যান্য সাহিত্যিকের সাহিত্যের কোনো বই, বাংলা ইংরেজি উভয়ই থাকতো। ওটাকে বলতে পারো একটা ছোটোখাটো লাইব্রেরি রুম। তো সে যখন কোনো আমাদের মা বাড়িতে কোনো গেট টুগেদার হতো বা কোনো অনুষ্ঠান হতো, তখন ওরাও তো আসতো, আমরাও যেমন যেতাম, আরও অনেক আত্মীয় স্বজনরা আসতো। বিশেষ করে দিদা বেঁচে থাকতে প্রায় দিনই এরকম কিছু হতো, বড় করে ভাইফোঁটা হওয়া এগুলো হতো, তো তারাও আসতো। তো সেই মেয়েটি মৌমিতা, সে কিন্তু কিছুক্ষণ কথাবার্তা বলে চুপি সারে সে চলে যেত সেই লাইব্রেরি রুমে এবং সে একটা বই নিয়ে গুরু গম্ভীর মুখ করে বসে থাকতো। হয়তো তার পাশে গিয়ে বসলাম, যেহেতু আমার সেম এজ, বয়স আর কি, তো বন্ধুত্বপূর্ণই তো হওয়া উচিত, কারণ সে একই বয়সে যেরকম হয় আর কি। কিন্তু দেখলাম সে গুরুগম্ভীর ভাব নিয়ে বসে থাকতো, অ্যাজ ইভ আমাকে পাতে ফেলাই যায় না, যে যেহেতু আমি লেখাপড়ায় খুব একটা ভালো ছিলাম না, আর অর্ধেক সময় তো বইয়ের থেকে মুখই ওঠাতো না, বেশ দাম্ভিক টাইপের ছিল।
কারণ একটাই কজ, সে লেখাপড়ায় ভালো, মানে লেখাপড়া দিয়ে বিচারটা হতো আর কি। এবং তাকে এইগুলো যখন তার সঙ্গে যখন তুলনা করা হতো অন্যদের, সে লেখাপড়ায় ভালো, সেও তো আমার মতো, তখন আমি ধরো ছোটই ছিলাম, মাধ্যমিকও পাশ করিনি, তো সেও তো একটা ছোট মেয়ে, তার মনে একটা একটা এমন কিছু জন্মে গেছিল যে আমি বিশেষ, একটা বিশাল কেটা, আমার মতো লেখাপড়ায় কেউ নয়, দম্ভটা ওর মধ্যে ছিল। তো যাই হোক, আমাদের তো কালে ভদ্রে দেখা হতো, কোনো অনুষ্ঠানে দেখা হতো, ওই আর কি চলে যেত। পরবর্তীকালে সে মাধ্যমিকে আমি মোটামুটি রেজাল্ট করে পাশ করলাম। সে একাধিক বিষয়, বিশেষ করে বিজ্ঞান শাখাতে সে এবং বাংলাতেও 4টে না কটা লেটার নিয়ে সে পাশ করলো। তার বাড়ির লোকেরা বড়াই করে বলতে লাগলো, বলবেই তো, দেখো আমিও যদি লেখাপড়ায় দারুণ রেজাল্ট করতাম, তাহলে হয়তো আমার মা বাবাও হয়তো এরকম বলতো। বাবার কথা বলবো না, বাপি অন্যরকম ছিল, বাপি খুব শো অফ করা বা লোক দেখানো এই জিনিসগুলো পছন্দই করতো না, কিন্তু মা হয়তো বলতো। কিন্তু আমি তো ভালোভাবে পাসটা করে গেছি, সে সবাইকে বলে ওর মেয়ে তো এই করেছে, বা তার মা অবশ্য কিছু বলছে না, এই ব্যাপারগুলো গেল। তো আমি তো পিওর আর্টস নিয়ে, যেমন ইতিহাস, ভূগোল, হিস্ট্রি, জিওগ্রাফি বা পলিটিক্যাল এসব নিয়ে ভর্তি হলাম। সে তো ব্রেবন নাম করা কারণ, তখন আমাদের সময় না 11-12 কলেজেও পড়া যেত, কিন্তু আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। কিন্তু সেই মৌমিতা কিন্তু লেডি ব্রেবনে ভর্তি হলো সায়েন্স নিয়ে, পিওর সায়েন্স নিয়ে ক্লাস 11-এ ভর্তি হলো। চলছে পড়াশুনো, চলছে। হঠাৎ কি হলো জানি না, কলেজের তার নাম নেই, আমি না ঠিক ডিটেলস তোমাদের বলতে পারবো না, এগুলো পরে শুনেছি। পড়াশুনোটা সায়েন্স নিয়ে খুব একটা এগোলো না, ম্যাসাকার রেজাল্ট করলো। কলেজে যাবার পর তার পাখনা গজালো, সে অর্ধেক দিন কলেজ কামাই করে এদিক ওদিক সে ঘুরে বেড়াতে লাগলো। ব্রবন্ত একটা নাম করা কলেজ, তার ফলে তার গার্জেন টু সি হলো, কেন সে আসছে না। ভাবো, সেই মেয়ে যে ওই লেভেলের ছিল, সে তার আবার গার্জেন টু সি হতো। সেটা আমি পরে অন্যদের কাছ থেকে শুনেছি হতো, কেন সে কলেজে আসছে না, ভালো ঠিক করে পরীক্ষা সব দিচ্ছে না, এই আর কি। তার ফলে কি হলো, আমার থেকেও সে খারাপ রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক পাশ করলো, ঠেলে ঠুলে পাস, টেনে টুনে পাস যাকে বলে। সে সায়েন্স নিয়ে টেনে টুনে পাস করলো, কিন্তু তার পোটেনশিয়ালিটি ছিল, সে পারতো, সে বিশাল করতে পারতো। কিন্তু ওই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, পরে শুনলাম তার বিভিন্ন বয়ফ্রেন্ডও ছিল, এরম চলতে লাগলো। লেখাপড়ায় ভালো, মা বাবা তো ছেড়েই দিয়েছে, ভাবছে আমার মেয়ে তো লেখাপড়ায় ভালো, নিজেরটা নিজে ঠিক করে নেবে। তো এই রকম পাউডার লেগে আছে, তাই চলতে লাগলো। হঠাৎ একদিন শুনি আমি উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়ে গেছি, প্রায় 1 বছর অতিক্রমও হতে যাচ্ছে, এই রকম ব্যাপার হবে। হঠাৎ শুনলাম সেই মৌমিতার নাকি বিয়ে হয়েছে, কাউকে, কোনো আত্মীয় স্বজনকে বলেনি, কোনো রকমে বিয়ে, বিয়ে যেরকম বাঙালিদের মতন বিয়ে হয়, আমাদের যেরকম বাঙালি রিচুয়াল যেরকম যা হয়, মালাপদ সিঁদুর, ওরম করেও হয়েছে কিনা বলতে পারবো না, হয়তো হয়েছে। তার নাকি বিয়ে হয়ে গেল, এবং বিয়ে হলো এক অজ পাড়া গায়ে, যেখানে ইলেকট্রিক বাতি নেই, সেই রকম একটি ছেলেকে সে নিজে পছন্দ করে বিয়ে করলো। এই রকম স্ট্যান্ডার্ডে লেখাপড়া করা একটা মেয়ে, তার চোখেই বা একে তার মনেই বা ধরলো কেন, চোখেই বা কেন পড়লো জানি না। বাড়িটা পাকা তো নাই, এমনকি তাদের আর্থিক অবস্থা এমনই যে মাটি লেপেও বাড়িটা করা যায়নি, টিন বাঁশের কঞ্চি কেটে কেটে, কি মা বলতো কি ছ্যাঁচা পোড়ার ঘর নাকি এটা বলতো না, মা এরকম ধরনের কি একটা ওয়ার্ড মা ইউজ করতো। তো যারা যারা গ্রামে থাকো, যদি আমার ব্লগ দেখো, তারা ভাববে হয়তো এরম করে বলছি না, এরম করে বলার কারণ এইটা না,
মানে ওর কীরকম লেভেল, এবং ওর মা বাবা দুজনেই সরকারি ভালো উঁচু পদে চাকরি করতো, অফিসার গ্রেডের। তার মেয়ের এরকম অধঃপতন, পড়াশুনো তো চুলোয় গেল, এবং যেহেতু ঘরের মধ্যে তো কিচ্ছু নেই, একটা চৌকি, তার মধ্যে শ্বশুর শাশুড়ি, একটা ঘর, ওইরকম টিনের মধ্যে একটা ঘর, বাইরে উঠোনে রান্না করা, বাথরুম সব ওই উঠোনে, এরকম। তাকে তখন সে গিয়ে ওই মানে ওদের জল খাবার কি ছিল জানো, ভাতে ভাত, মানে ফেনা ভাত, মানে ফ্যানটা থাকলে পরে কি হয়, পেটটা ভরে থাকবে, ওইটাই ওদের খাওয়া দাওয়া ছিল। আর কিছু শাক পাতা ও শাশুড়ি আশপাশ থেকে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসতো, ওইগুলো সেদ্ধ করে ওটাই খাওয়া দাওয়া। তো যে একটা শহরের মেয়ে, বেহালা অঞ্চলের মেয়ে, সে তো ওইখানে গিয়ে থাকতে পারবে না, বা এই রকম পরিবেশে থাকতে পারবে না। তখন যেহেতু ও সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আছে, ও তখন প্রচুর টিউশন শুরু করলো। বাড়িতে কোনো রকমে একটা ছাউনি করে নিয়ে ব্যাচের পর ব্যাচ ছেলে মেয়ে পড়াতো। এবং গ্রামের দিকে বলে আমাদের এখানে ধরো খুব কমও যদি কেউ নেয় অঙ্ক, ফিজিক্স, মানে সায়েন্স গ্রুপটা খুব কমও যদি নেয়, 1200, 1500, 1000, তার কমে কিন্তু না। ওদের ওখানে নাকি তখন শুনেছিলাম 100 টাকা 200 টাকা করে দিত সব সায়েন্স গ্রুপ। তো তার ফলে সকালে একটা ভোর থেকে 6টা 6:30 থেকে একটা ব্যাচ করতো, সন্ধেবেলা থেকে মানে বিকেলের পর থেকে 2টো ব্যাচ, এই করে সে টাকা রোজগার করতো। করে সে আস্তে আস্তে বাড়িটাকে কিছুটা হলো, মানে দেওয়ালগুলো পাকা করলো, ছাউনিটা টিনের, মানে ওপরে ছাউনিটা টিনের ছিল, বাড়িতে গ্যাস আনলো, একটা সাইকেল কিনলো, বরকে একটা স্কুটি কিনে দিল। ইতিমধ্যে আর একটা কথা বলতে ভুলে গেছি, বিয়ের 10 মাস যেতে না যেতে সে সন্তান প্রসব করলো, একটি ছেলে, পুত্র সন্তান সে প্রসব করলো বিয়ের 10 মাসের মধ্যে করলো। তা করার পর সেই ছেলেরও যত্ন হয় না জানো। ওই শুনেছি পরে যখন মানে মনে আঘাত পেয়ে বা কষ্ট পেয়ে ওর মা যখন বললো তার নাতিকে, মানে এই মৌমিতার মা যখন বললো তার নাতিকে সকাল থেকে, যেহেতু ওর মা টিউশন করছে, দুধও খাওয়াতে পারবে না বা ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারবে না বা যত্ন নিতে পারবে না, ওর ঠাকুমা ওই ভাতের মাঠটা কোনো রকমের নুন টুন দিয়ে ওই করে মনে হয় খাইয়ে দিত, মানে ওইটাই খেত, ওটাই ছিল তার সকালের। তার না যুক্ত সেরেল্যাক, না যুক্ত কোনো বিস্কিট, এ টাকা পেলে পরে তবে সে করা হতো। এবং একটি সাইকেল কেন কিনেছিল, কারণ সে কিছু টিউশন সে দূরে দূরে গিয়ে সপ্তাহে 1 দিন 2 দিন করতো, সেখানে একটু মোটা মাইনে ছিল। মোটা মাইনে বলতে ওই 500 টাকা, এখানে 100-200, ওখানে 500। এবং সবচেয়ে প্যাথেটিক হলো, ও যা রোজগার করতো সেগুলো তার স্বামী, তার বেকার স্বামী ছিনিয়ে নিয়ে, মানে তার হাতে একটা টাকাও থাকতো না যে তার ছেলেকে কিছু বিস্কিট, কিছু কেক, কিছু পুষ্টিকর খাবার কিনে খাওয়াবে। মানে তার শাশুড়ি শ্বশুর এবং বর ওর টাকার রোজগারেই হয়তো তখন খাওয়া দাওয়া একটু হয়তো ভালো হয়েছিল, উন্নত হয়েছিল এরকম। আর বরকে স্কুটিটা কিনে দিল কারণ তার বর নানা জায়গায়, ফুলিয়া, শান্তিপুর, নানা জায়গায় ঘুরে তাঁতের কাপড়, ছাপা কাপড় কালেক্ট করতো, সেগুলোই বাড়িতে বসে বিক্রি করতো। কিন্তু বরটি ছিল অত্যন্ত অলস, সেই ব্যবসাও খুব যে বেশি দিন টিকলো তা না। সিটি গোল্ডের ব্যবসাও করে দিয়েছিল, সেই ব্যবসাও সে কন্টিনিউ করতে পারলো না, কারণ তো সে টাকার স্বাদ পেয়ে গেছে, বউ তো বসে বসেই তাকে খাওয়াচ্ছে, বাড়ির লোকেরাও তাই। ছেলেটা মানে যে বাচ্চাটা জীর্ণ শীর্ণ, তার চেহারা, মানে যেই আন্দাজে পুষ্টিকর খাদ্য একটা বাচ্চা, আমার ডিম, কলা, দুধ, সেরেল্যাক, মাছের পাতলা ঝোল, মানে স্যুপ টাইপের, চিকেন স্টু, জালে ডাল করে খিচুড়ি, তার মধ্যে সব রকম সবজি, যেগুলো আমাদের মেয়েদের আমি খাইয়েছি, কিছুই না, ওই ফেনা ভাত, বড়জোর একটু ডিম, মাঝে মাঝে মাছ মাংস, খুব রেয়ার, হয়তো মাসে 2-3 বার, এই চলতো ওদের, মানে এই মানসিক অত্যাচার। এই চলতে চলতে তাও 2-2.5 বছরও ছিল। তারপরে একদিন ও ফিরে এলো মানে সব ছেড়ে ছুড়ে দিয়ে ফিরে এলো। তার মা তখন বলল
আমি আমার ওইটুকুনি একটা 2.5 বছরের নাতি, তার খাওয়া পড়ার দায়িত্ব আমি নেব। আমি বলবো এটা ঠিক করেছিল তার মা, মৌমিতার মা। তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করেছিলে, তোমাকে তখন বারণ করা হয়েছিল। তোমার অত সুন্দর বোনের কেরিয়ার তুমি নষ্ট করেছো। তোমার আর কি হবে আমি জানি না। এখানে থাকতে গেলেও তোমাকে টিউশন করে নিজের ভাত জোগাড় করতে হবে, তবে আমার ছোট নাতিটাকে দুধের শিশু, তার আমরা যা খাই সে তাই খেতে পারবে। কিন্তু তোমার বেলা তোমাকে পয়সা দিয়ে ফেলো করি মাখো তুমি। ভাগ্যিস বলেছিল। তখন ও তো আর নতুন করে প্রায় 3-4 বছর গ্যাপ হয়ে গেছে, সে তো আর আবার সেই সায়েন্স নিয়ে পড়াশুনো করতে পারবে না। মায়ের এই আচরণে সে আঘাত পেয়েছিল। তখন ও ভর্তি হলো কলেজে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়ে ভাবতে পারছো বাংলা সাহিত্যে ফার্স্ট ক্লাস পাওয়া খুব কঠিন। কলেজের মধ্যে বোধহয় 2জন ফার্স্ট ক্লাস পেয়েছিল, ও যেই কলেজে ভর্তি হয়েছিল সেখানে ও অন্যতম একজন, পার্ট 1 ও ফার্স্ট ক্লাস পেয়েছিল। এবং পার্ট 2-তে অল্পের জন্য ফার্স্ট ক্লাসটা মানে হাত ছাড়া হয়েছিল, বোধহয় 3 নম্বর কি 4 নম্বরের জন্য। মানে ব্রিলিয়েন্ট রেজাল্ট করলো, কারণ ওর ব্রেনটা তো শার্প ছিল। এই একটা বাজে ছেলের পাল্লায় পড়ে আর ওই কতগুলো বন্ধুর পাল্লায় পড়ে ওর জীবনটা নষ্ট হতে যাচ্ছে। তারপরে ও MA-তে ভর্তি হলো, এর মধ্যে ছেলেটাও বড় হচ্ছে, সেও স্কুলে ভর্তি হয়েছে। সে পড়তো তোমার ওই ইয়েতে হিন্দু স্কুলে পড়তো, ভালো স্কুলেই তাকে ভর্তি করেছিল। ছেলেটাও কিন্তু ব্রিলিয়েন্ট, লেখাপড়ায় ভালো, খুবই ভালো লেখাপড়া। এবং ও একটু বড় হতে বুঝতো যে ওর মা হলো ওর বাবার পরিত্যক্ত বা মা ছেড়ে এসছে, মানে এই জিনিসটা বুঝতো। ওর খাওয়া দাওয়া, মানে ওকে যদি তুমি কি বলবো একটা সেদ্ধ ভাত দিয়ে দাও ও হাসি মুখে খেয়ে নিত। সেটা অবশ্য দিদা দাদু দিতে পারতো না, কিন্তু ওর কোনো খাওয়া দাওয়ার ঝামেলা নেই, কোনো জামা কাপড়ের ঝামেলা নেই, কোনো ডিম্যান্ডই ছিল না ওই ছেলেটা। ওইটুকুনি ছেলেটা নানা রকম আবদার করতেই পারত, কিন্তু তার কোনো আবদার ছিল না, কারণ আমার মনে হয় সে বুঝতো আমরা এদের ঘাড়ে চেপে আছি। এবার কি হলো, এরা ডিভোর্স ফাইল করলো, তার বাবা কিছুতেই ডিভোর্স দেবে না, পালিয়ে বেড়াচ্ছে, অ্যাপিয়ার হচ্ছে না কোর্টে। ওদের যে ঠিকানাতে যেখানে ওই গ্রামের বিয়ে হয়েছিল সেখানে গেল, দেখে কি ওরা সব ওইগুলো ছেড়ে ছুড়ে দিয়ে অন্য একজনকে বিক্রি বাট্টা করে দিয়ে ওরা কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে ওই পরিবারই। পুলিশ গেছিল, সেও তাই বলল। তা ডিভোর্সটা হবে কি করে, নেই তো। তারপরে কোর্টের নিয়ম অনুযায়ী কি এক্স পার্টি ডিভোর্স হয়। দেখো আমি এই টার্মসগুলো বলতে পারবো না, যা শুনেছি তাই বলছি। মানে কত বছর হয়ে গেলে পরে সেই মামলা তো খারিজ হয়ে যায়, তো ওই এক্স পার্টি ডিভোর্স হয়ে গেল, মানে মেয়েটি এখন ডিভোর্স। তারপরে শোনো, MA পাস করলো। MA পাস করে ও একটি ছোট পাড়া স্কুলে চাকরি পেলো এবং টিউশনস ছিল, কারণ এই বাচ্চাটাও তো ধীরে ধীরে বড় হচ্ছে, তাকেও অনেক টিউশনস মানে টিচার রাখতে হয়েছে। সব তো ওর নিজে কাজ করতে করতে পারবে না। ওর মনের আঘাতটা এবং জীবনে হেরে যাওয়াটা ওর কাছে একটা শিক্ষামূলক উদাহরণ, যেটা সব মেয়েদের কাছে, যে কারণে এই কথার গল্পটি তোমাদের কাছে আমি বলছি। সে তখন PhD রিসার্চ করতে আরম্ভ করলো এই বাংলা সাহিত্যের কোনো একটা বিষয় নিয়ে। PhD করতে আরম্ভ করলো, PhD MPhil যা যা করণীয় সে করলো। করার পর সে প্রথম দিকে একটা স্কুলে চাকরি পেল, সরকারি স্কুলে চাকরি পেল, উঁচু ক্লাসে 9, 10, 11, 12-এ বাংলা টিচার হিসেবে চাকরি করতে আরম্ভ করলো। ইতিমধ্যে ছেলেটাও বড় হয়ে গেছে, সে ওই ইকোনমিক্স অনার্স নিয়ে ভর্তি হয়েছে, মানে ছেলেটা একটা স্থায়ী জায়গায় গেছে। তখন বিভিন্ন কলেজে করতে যাওয়া বিএড, ওটাকে কি বলে গো, আমি এমএ করলো, করতে আরম্ভ করলো। ওই চাকরিটা করতেই ও করতে আরম্ভ করলো। করে ওর বাবা তো কথাই বলতো না মেয়ের সঙ্গে, মাও কালে ভদ্র, মানে খুব দরকার নাই তো না হলে পরে এটা আনতে হবে ওটা আনতে হবে। এবং মা তার ওই বরের মতন ছিনিয়ে মিনিয়ে নিত না,
কিন্তু ওর কাছ থেকে একটা এমন ধরো ও মাস গেলে, আমি কথা বলছি, 20,000 টাকা রোজগার করে, সেখানে ওর ছেলের বাবদ তো কিছু খরচা হয়, এবং ধরো মনে করো ফর এক্সাম্পল উদাহরণ ধরো 5,000 টাকা ওর মায়ের হাতেও দিতে হতো, কারণ ওই কন্ডিশন, তোমার দায়িত্ব আমরা নিয়েছি, তোমাকে কিন্তু সংসার চালানোর টাকা দিতে হবে। ওর মায়ের যে টাকার অভাব ছিল তা না, ওর বাবারও যে টাকার অভাব ছিল তা না, কিন্তু এটা ওকে শিক্ষা দেওয়ার জন্য, মানে তুমি একটা ভুল করেছো, তোমাকে এখানে থাকতে গেলে পরে তোমাকে পয়সা দিয়ে থাকতে হবে। ও কিন্তু তাই করেছে। এখন তো ওর সেই দম্ভও নেই, সেই কথা বলার এও নেই, মানে মুখ কোথায় আর কথা বলার, কিন্তু খেটেছে। দেখো এই বয়সে একটা সন্তান কে মানুষ করে, তোমার মনে একটা আঘাত তো পেয়েছে, যাকে ভালোবেসে সে বাড়ির থেকে বাড়ির বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল, সেই দিক থেকে সে তো আঘাতও পেয়েছে বলো। সে কিন্তু কি মনের জোর এই মৌমিতার, করে তখনও বিভিন্ন জায়গায় কলেজে মানে সিভি জমা দিতে আরম্ভ করলো, এবং ও হাবড়ার একটি নামকরা কলেজে, গোবরডাঙ্গা, নট হাবড়া, হাবড়াতেই না, গোবরডাঙ্গার একটি কলেজে, সরকারি কলেজে সে চাকরি পেল, এবং এখন বর্তমানে এই 4-5 বছর হলো, করোনার আগেই হয়েছে, ও ওদের কলেজের বাংলার যে ডিপার্টমেন্ট, বাংলার ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে ও ছাড়া একটা, মানে ওই বাংলার ব্যাপারটাতে ও কি হবে না হবে, কীরমভাবে এগোবে পড়াশুনো, কোন এতে, মানে সবই মানে কি বলবো, অর্গানাইজ করা, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বাংলার ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলো ওই মৌমিতা। ভাবো কীরকম পড়ে, মানে আগে তো উঁচু ছিলই, তারপরে ধুলোর সাথে মিশে গেছিল ওর জীবনযাত্রা, ওর কেরিয়ার, আবার সেই তুঙ্গে উঠল, মানে একজন চাইলে কি না করে উঠতে পারে। ও স্টুডেন্টসরা ওকে ভীষণ ভালোবাসে, রিসেন্টলি ও ওইখানেও একটি ফ্ল্যাট কিনেছে। ইতিমধ্যে ওর বাবা গত হয়েছে, চলে গেছে, মা আছে, ওর যে ভাইটা, সেই ভাইটাও চাকরি করে, ব্যাংকে চাকরি করে, এবং ওর ছেলেও প্রফেসর হয়েছে করোনার পর, ইকোনমিক্সের প্রফেসর। তবে ও কলকাতায় পায়নি, ও ভুবনেশ্বরে পেয়েছে, ও ভুবনেশ্বরের কোনো একটা কলেজে ইকোনমিক্সের প্রফেসর। ওই ছেলেটাও এত বড় হয়ে গেল, বাবার কোনো খোঁজ খবর নেই, মানে ওদের পরিবারেরই কোনো খোঁজ খবর নেই। আর এ তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওই হাবড়ার ওই কলেজে, মানে গোবরডাঙ্গার কলেজে। তো সেইখানে ও একটা রিসেন্টলি একটা ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট কিনে ও সেখানে থাকে, এবং ওর মা, ওর ভাই, ওর ছেলেও এইখানেও ওঠে, মানে ওর মায়ের কাছে বেহালাতেও ওঠে, মানে দিদুর কাছেও ওঠে, আবার মাঝে মাঝে ছুটি ছাটা পেলে ওইখানেও যায়, ওদের যে নিজস্ব ফ্ল্যাট সেখানেও যায়। তো আমি ওকে, মৌমিতাকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ রে, তুই যে ওই গোবরডাঙ্গার ওখানে ফ্ল্যাটটা কিনলি, তো তুই যখন রিটায়ার করবি তখন তুই কী করি ওখানে থাকবি? বলে তখনকার কথা তখন যাক, দেখা যাবে, বেঁচে বুঝে মায়ের কাছেই চলে আসবো আবার। তো ওই ভাইটার বিয়ে হয়েছে, বলে দেখ ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে, এবার ভাইয়ের বউও খুব ভালো, সেও একটা স্কুল টিচার, মানে শিক্ষা ওদের বাড়িতে ভরপুর। ওই একটু ডিট্যাচড হয়ে গেছিলো মাঝখানে, তো আবার মূল স্রোতেও ফিরে এসছে, এবং এখন তো বিশাল ব্যাপার, বিশাল মাইনে, বুঝতে তো পারছো, সরকারি কলেজে। তা ওর যে ভাইয়ের যে বউ, সে ভীষণই ভালো, মানে এই ব্যাপারটা জেনে শুনেই তো সে বিয়ে করেছে, যদিও সম্বন্ধ করে বিয়ে করেছে, সেও স্কুল টিচার, এবং ওর ভাইয়েরও একটি ছেলে আছে, সেই ছেলেটি ওই 8-9-এ পড়ে আর কি। তা মানে মৌমিতার ভাইয়ের যে ছেলে, তা বলে দেখ, আমি তখন বললাম তুই ওইখানে কেন কিনেছিস, ওইখানে কি তুই থাকবি, মানে রিটায়ার করার পরে থাকবি? বলে দেখ জায়গাটাকে আমার ভালো লেগে গেছে, এবার থাকতেও পারি না থাকতেও পারি, আমি আবার এই ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে, যখন আমি রিটায়ার করবো বিক্রি করে দিয়ে বেহালাতেও একটা ছোটো ফ্ল্যাট কিনে নিতে পারি, ছেলেও তো এখন প্রফেসর, আস্তে আস্তে আমি ছেলেকেও তো বিয়ে দেবো, তো আমি ওইখানে মোটকটা আমি বেহালাতেই কিনবো, আমার বাপের বাড়ির কাছেই থাকবো, কারণ দুই ভাই বোন পাশাপাশি থাকলে আমাদের সুবিধে হবে। তা ভাবো একটা মেয়ে জীবনে হারতে হারতে কীরমভাবে জিতে গেল, কীরমভাবে নিজের ভুলটা শুধরে এগিয়ে গেল, তার মানে চাইলে মানুষ কি না পারে, এবং একটি মেয়ে হয়ে সে দেখিয়ে দিল, সে শীর্ষে উঠে দেখিয়ে দিল।
এবং যে ছোটোবেলায় যে সেই দম্ভটা ছিল সেই দম্ভটা তো এখন নেই, কিন্তু এখন আমার মনে হয় ওই দম্ভটা যে ছিল তার মানে এখন ওর ফিরে আসা উচিত, ওই দম্ভটা যে ও করে দেখিয়েছে। কিন্তু এখনও খুবই ভালো হয়ে গেছে, মানে একদম বলতে গেলে মাটির মানুষ, বাড়িতে গেলে পরে সুন্দরভাবে তখন দেখা সাক্ষাৎ হয় এবং আমার মেয়েকেও খুব ভালোবাসে, মানে মেয়েকে বলা ভুল, মেয়েদেরও খুব ভালোবাসে, খোঁজ খবর নেয়। মানে সেই মৌমিতা আর আজকের মৌমিতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো কেমন লাগলো আজকে আমার এই আত্মীয়র গল্পটা কেমন লাগলো? তোমরা মনে কোনো জোর বা মনোবল খুঁজে পাচ্ছ কি? তো জীবনে হেরে যেও না, হেরে গেলেও উঠে দাঁড়িও, মাথা উঁচু করে দাঁড়িও। হয়তো আগামী দিনগুলো তোমার এই মনের জোরের জন্য ভালোও হতে পারে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, এবং যারা পুরনো ভিউয়ার্স ছিল পুরনো তাদের কাছে আবার বিনীত অনুরোধ আবার ফিরে এসে আবার নতুন করে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে, ওই একই তো নামে আছে, তোমরা হয়তো ভাবছো আমাদের তো আগে সাবস্ক্রাইব করো আবার কেন করবো, কিন্তু ওটা ডিলিট হয়ে গেছে। আমি এই বছর গুড ফ্রাইডে থেকে এই চ্যানেলটা খুলেছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়ো এবং আমার এই উপস্থাপনা বা এই জীবনের সত্যি ঘটনাগুলি যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ, এবং লাইক কমেন্ট করো। কেমন? বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।